ভোট দিচ্ছি আমি অমুক জায়গায়, আপনি একটা মার্কা দিলেন, আমি হয়তো ধানের শীষে, আপনি হয়তো নৌকায়, বা আপনি দাঁড়িপাল্লায়, আমি হয়তো কাস্তে কুড়ালে। কিন্তু আসলে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? আমরা তো ডক্টর ইউনূসকে অনেক ক্ষেত্রে সমর্থন জানিয়েছে। কেন ৬ তলা পায়ে হেঁটে তাকে আদালতে অবশ্যই, তোলা হ্যাঁ। হচ্ছে? আমরা তো প্রতিবাদ করেছিলাম। বাকিটা ছিল তো অন্য একটা বিশেষ শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার, সেটা পারেনি। সেটাও তারা সফল করার চেষ্টা করবে, তারা কিন্তু থেমে নেই। আমি খুব বোল্ডলি বলছি, তারা থেমে নেই, ডিপ স্টেটে খেলা চলছে। যদি মনে করা হয় এই সরকার এগুলো করে, এগুলোকে প্রশ্রয় দিয়ে স্মুথলি রান করবে, ভুল করা হচ্ছে। আওয়ামী পতনটা কিন্তু খুব সুখকর ছিল না। ডিপ স্টেটে খেলা এখনও চলছে, এবং ঘুরে ফিরে আমরা যদি অত গভীরেও না যাই, সহজ কথা, এখনও এখানে রাজনৈতিক শূন্যতা চলছে। রাজনীতি করছে, আপনি প্রথমে যে প্রশ্নটা করছিলেন, তাহলে কি লোক দেখানো, এই যে বিরোধিতা করা সংসদে জামাতে ইসলাম বা এনসিপির, মনে হচ্ছে বিরোধিতা করা। তাহলে আগে কারা রাজনীতি করেছে? আওয়ামী লীগ, জাসদ বা ওয়ার্কার্স পার্টি, হুম, এরকম হুম, কয়েকটা দল মিলে। হুম। এখনও এই যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এরকম কিছু একটা দল, মানে মেজরিটি পোর্শনকে সবসময় বাড়িয়ে রাখা হচ্ছে। আর রাজনৈতিক শূন্যতা তখনই সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনূস, এই ইউনূস হোক আর অন্য কোনো ইউনূস হোক, ওত পেতে আছে। না, খুব শীঘ্রই সেটা হতে পারে। আমার কথা হচ্ছে যে মানে একত্র থাকাটা, একতাটা এটা খুব অনেক ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ আমলে ঠিক আছে, আওয়ামী লীগ তারা ক্ষমতায় ছিল। এখানে বিরোধী দল হিসাবে তো আমরা এটা সবাই জানি যে যদি আওয়ামী লীগের যদি 40% বা 30% লোক থাকে, বিএনপিরও 30% লোক আছে বা 40% লোক আছে, তাহলে তারা কিন্তু কাছাকাছি। এখন একটা দল আমরা যদি আরেকটা দলকে একদম, আমরা দেখেছি দিনের পর দিন বিএনপি তাদের কার্যালয়ের মধ্যে আবদ্ধ, হুম, হুম। একটা মিছিল নিয়ে বেরোতে কার্যালয় পারছে কেন, না। ধান খেতে পাট খেতে মশারিটা নিয়ে ঘুমিয়েছে। হ্যাঁ, তো এটা তো এই যে স্বৈরাচারী মনোভাবটা, স্বৈরাচারী ফ্যাসিস্ট যে কথাটা বলা হচ্ছে, এটা তো সেই মনোভাবেরই পরিচয়। তো সেই মনোভাবের পরিচয় যদি আবার সেম এখানেও করা হচ্ছে আর কি, তাহলে হবে কি যে আমরা আমি আমি ধরে নিলাম যে এই লোকটা ভালো না, এই লোকটা খারাপ, আবার এই লোকটা মিডিয়াম ভালো, এই লোকটা খুব ভালো, এই অতিরিক্ত ভালো। চারজনের কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু একটা দেশ বড় হতে পারে না। নিশ্চয় না। তো আমি খারাপ লোকটাকেও আমার লাগবে। আমার একটা খুবই অশিক্ষিত, খুবই সে খুবই অশিক্ষিত, কিন্তু সে হয়তো খুব ভালো ওয়ার্কার, সে হয়তো মাটি কাটতে পারে খুব ভালো, তাকে আমার লাগবে। একজন সাংবাদিক আপনার মতো, আপনাকেও আমার লাগবে। আবার একজন যে কিনা আমলা, খুবই ভালো ব্যুরোক্রেট, তাকেও আমার প্রয়োজন হবে। একজন শিল্পী, একজন কবি, একজন লেখক, একজন অভিনেতা, সবাইকে নিয়ে তো আমাদের সমাজটা তৈরি করতে হবে। তা আমরা আসলে সেই যুগের পর যুগ ধরে এই এই যে কিছু একটা হলে ওকে বানিয়ে দেওয়া হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ ও জামাত। আমরা তো মানুষ, এটা আমরা কবে হব? আশাবাদের জায়গা থেকে বলবো না আশা আশা বাস্তবতার জায়গা দুটোই থেকে বলবো? বলেন আপনি, আশাবাদীও বলেন, বাস্তবতাও বলেন। আশাবাদের কথা বললে তো গতানুগতিক কথা বলতে হয়। আমরা এটা চাই, এটা হবে, হতাশ হলে হবে না, এই আশাবাদের কথা, গতানুগতিক মুখস্থ কথা। আমি 50 বছরের মধ্যে এর কোনো চেঞ্জ দেখি না, এবং অত্যন্ত খারাপ দিকে যাবে। আপনি আমাকে প্যাসিমিস্টিক বললে বলতে পারেন, হতাশবাদী বললে বলতে পারেন, আমার কিছু করার নেই। আমি আমি খুব ভালো কিছু দেখছি না, খুব ভালো কিছু কিছু দেখছি না। যেই উত্থানটা জামাত শিবিরে হলো, এবং ওই যে আরেকটা ডক্টর ইউনূস কিন্তু অপেক্ষা করছে, আমি বারবার বলছি, যদি সেটা হয়, ডিপ স্টেটের খেলা অর্ধেক সফল হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনটা করুণভাবে ঘটাতে সক্ষম হয়েছে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী। বাকিটা ছিল তো অন্য একটা বিশেষ শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার, সেটা পারেনি। সেটাও তারা সফল করার চেষ্টা করবে, তারা কিন্তু থেমে নেই। আমি খুব বোল্ডলি বলছি, তারা থেমে নেই, ডিপ স্টেটে খেলা চলছে। এবং এই শক্তিটা কারা আসলে? আপনি তো খুব নির্দিষ্টভাবে বলতে পারবেন না। ডিপ স্টেট সম্বন্ধে তো আমরা জানি যে একটা রাষ্ট্রের মধ্যে আরেকটা শক্তি। হুম, হুম, এখন যেটা বলা হচ্ছে মার্কিন ডিপ স্টেট, হুম। ডিপ স্টেট অনেক ধরনের আছে। এবং নইলে কেন এই চুক্তিটা হবে? এই যে মার্কিন বাণিজ্য চুক্তি একেবারে দাসত্বের শৃঙ্খলায় বেঁধে রাখা হয়েছে, এবং সেটা বিএনপি সরকার করে যাচ্ছে বাস্তবায়ন। যদি বলতে চান যে কারা, একটা ছোট্ট নমুনা দেই। মার্কিন নির্বাচনগুলো পরিচালনা কারা করে, নির্ধারণ কারা করে? আমরা দেখছেন ভোট হচ্ছেন, নির্বাচন হচ্ছে, বাংলাদেশেও ঠিক নির্বাচন হচ্ছে। কিন্তু বাংলাদেশে কি বাংলাদেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, নাকি এগুলো স্রেফ একটা আই ওয়াশ?
ভোট দিচ্ছি আমি অমুক জায়গায়, আপনি একটা মার্কা দিলেন, আমি হয়তো ধানের শেষে, আপনি হয়তো নৌকায়, বা আপনি দাড়িপাল্লায়, আমি হয়তো কাস্তে কুড়ালে। কিন্তু আসলে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কারা ঘটাচ্ছে, কোন শক্তি? যেমন যুক্তরাষ্ট্রের কথাই বলি, বহুজাতিক কোম্পানিগুলোই তো সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন করে, মানে ঠিক করে রাখে কে এবার প্রেসিডেন্ট হচ্ছে। হুম? নির্বাচন ঠিকই হয়, মানুষ ঠিকই ভোট দেয়, কিন্তু নানান ধরনের খেলা চলে, নানান ধরনের ছক আঁকা হয় যে এইভাবে করলে ভোটগুলো কোথায় যাবে, এবং সেভাবেই হয়। আবার কেউ বলে ইহুদিরা নির্বাচনগুলো করছে যুক্তরাষ্ট্রের, বা তারা যেটি চায়, রিপাবলিকানদের চাইলে তারা রিপাবলিকানরা আসে, আর তারা যদি ডেমোক্রেটদের চায়, ডেমোক্রেট ক্ষমতায় আসে। বাস্তবতা এগুলো। এবং সেই ইহুদি বলেন আর যুক্তরাষ্ট্র বলেন, এই যে বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে, তারাই নির্ধারণ করে। এখন আপনি বলেন যে ডিপ স্টেটে এখানে খেলা কি? এই যে অলরেডি যে শেভরন গ্যাস উত্তোলন করে, 60% গ্যাস বাংলাদেশে তারা উত্তোলন করছে। আমার যদি খুব ভুল না হয়ে থাকে 40% অথবা 60%। আপনি দেখুন যে কি দরদ, গ্যাস দরকার আমাদের, কূপ খনন করা দরকার আমাদের। মার্কিন রাষ্ট্রদূত, কি নাম তার, বেন্ট বেন্ট সামথিং, হ্যাঁ, বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি বৈঠক করেন শেভরনের কর্মকর্তার সঙ্গে, যেখানে আমাদের কোনো প্রতিনিধি নাই। কি দরদ! যুক্তরাষ্ট্র গিয়ে খলিল চুক্তি করে আসে, জ্বালানি চুক্তি। আমাদের জ্বালানি মন্ত্রী ওখানে থাকে না। আহা, কি করিত কর্মা এই লোকগুলো! আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে, কি হতে না, আমি যাচ্ছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখলাম, এই আপনার কথার প্রসঙ্গ ধরেই বলি। সেখানে বলা হচ্ছে ডিপ স্টেটের যে ব্যাপারটা আপনি বললেন, যে আপনি বললেন না যে নতুন একজন ডক্টর নিউজ চলে আসবেন। তো আমার প্রশ্নটা ছিল যে তাহলে যে রেজিম চেঞ্জ করার কোনো চেষ্টা করতেছে এরকম কোনো কিছু? হতে পারে। সেখানে আসলে কাকে আনতে চাচ্ছে তারা? না, সেটা তো আমি আপনি এখনো পর্যন্ত কেউ জানি না। আপনি চিন্তা করতে পেরেছিলেন 5ই আগস্ট আগ পর্যন্ত, বা 6ই আগস্ট, মানে ওই যে আন্দোলনের পরের দিনও কি চিন্তা করতে পেরেছিলেন যে ডক্টর ইউনূসই ক্ষমতায় আসছে? না, সেটা তো জানার কথা না আসলে। জানার কথা। ঠিক এভাবে তো আমাদের জানার কথা না। আপনি আমার মাঝখানে যে কে ডিপ স্টেটের প্রতিনিধি, সেটা তো আমি একজন আরেকজনকে জানি না। তাই না? এটা তো আমি জানি না যে আপনি ডিপ স্টেটের প্রতিনিধি কিনা। আপনি জানেন না যে আমি ডিপ স্টেটের প্রতিনিধি। আমি খুব ভালো, ভালো কথা বলছি। ডক্টর ইউনূসও খুব ভালো, ভালো কথা বলেছিলেন। আমরা তো ডক্টর ইউনূসকে অনেক ক্ষেত্রে সমর্থন জানিয়েছে। কেন ৬ তলা পায়ে হেঁটে তাকে আদালতে অবশ্যই, তোলা হ্যাঁ। হচ্ছে। হুম। আমরা তো প্রতিবাদ করেছিলাম। এই ডক্টর ইউনূসের মুখোশটা যে এত ভয়ঙ্কর, তার মুখোশ সম্বন্ধে জানতাম যে সে ক্ষুদ্র ঋণে ব্যবসা করে এই যে ডলার, মানে বিভিন্ন দেশে পাচার করা বা বিভিন্ন দেশে সম্পদ করা, এইটুকু পর্যন্ত আলোচনা হয়েছে যে তিনি নিজ দেশের কোনো সংকটে কখনো থাকেননি। সামান্য ৳২ ত্রাণও তিনি কোথাও দেননি। এই পর্যন্ত। কিন্তু তার এই যে বীভৎস কুৎসিত ভয়ঙ্কর চেহারাটাকে আমরা আগে কখনো এভাবে আঁচ করতে পেরেছি? পারিনি। সো সামনেও যে এই ডক্টর ইউনূসই আবার দ্বিতীয়বারের জন্য আসবে, আসবে না, তার যেমন কোনো গ্যারান্টি নাই। বাট ডক্টর ইউনূসের চেয়ে আরও ভয়ঙ্কর কোনো বড় ডক্টর ইউনূস আসে কিনা, সেটিও আমরা জানি না। যেমন জানতাম না ডক্টর মানে অং সান সুচির ভিতরটা এত কুৎসিত। ধারণা ছিল যে তিনি যদি ক্ষমতায় আসে, তার দল রোহিঙ্গাদের জন্য কাজ করবে। ওমা! এসে কি করল? আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিল। এরা বাংলাদেশের নাগরিক। অথচ অং সান সুচি তো অনেকের স্বপ্নের নারী ছিল, তাই না? গণতান্ত্রিক নেত্রী ছিল। ছ্যাঁকা খেলাম। আপনিও খেয়েছেন বোধহয় অং সান তা সুচির কাছে। মানে তো তাহলে তাহলে কি দেখা যাচ্ছে যে ওই মানে অনেকে ফার্স করে বলে যে আসলে নোবেলের জন্য মানে শান্তির জন্য নোবেল যদি দেওয়া হয় তাহলে ওটা আসলে ধরে একটা নিতে হবে যে মার্কিন অশান্তিতে এজেন্ট। চলে যেতে হবে। এটি বাস্তবতা। এটি বাস্তবতা। অতএব আপনি তো বুঝতে পারছেন যে আশাবাদের কোনো জায়গা কি আছে আমাদের জন্য? আমি দেখছি না। কিন্তু আশাবাদী মানে আমাদের দেশটা যেভাবে আমার মনে হচ্ছিল যে যেভাবে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু একটা শক্তি কিন্তু। অবশ্যই। কিন্তু এখন আমি জানি না আপনি জানেন কিনা যে আমাদের দেশের মানুষের জন্য বিদেশের ভিসা পাওয়াটা একদম অসম্ভব হয়ে হুম, গেছে। হুম, 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 এখন কোনো কান্ট্রি ভিসা হুম, দিচ্ছে না। হুম, হুম। মানে ইভেন এখন আমি এই যে রিসেন্ট বলছি আপনাকে, ইভেন থাইল্যান্ডও ভিসা দিচ্ছে না। তবে এই যে ভিসা রিজেকশনের যে ব্যাপারটা, তার মানে আমরা জাতি হিসাবে আরও পিছিয়ে যাচ্ছি। আমাদেরকে অনেকগুলো কান্ট্রিতে আমাদের বাচ্চারা পড়াশোনা করতে যায়, সেখান থেকে পড়াশোনার জন্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো মানে মানে এটা তো আমরা তাহলে মানে আগানোর জায়গায় তো পিছিয়ে যাচ্ছি, বারবার করে না, পিছিয়ে পিছিয়ে যাচ্ছি অবশ্যই। আমরা। এবং এই ১.৫ বছর যে জঙ্গি শাসন ডক্টর ইউনূসের,
আমাদেরকে 30 থেকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। তবে একটা কথা আমি বলি, হতাশা যেমন আছে, প্রতিবাদের ভাষাটাও তো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আপনি যে বলেন যে লাভ নাই তো কথা বলে, তাহলে আপনি প্রতিবাদ করে কী হবে? আবার তো জেলে যাবেন। যাবো, কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতে হয়। আ তাই বলে প্রতিবাদটা মানে হবে না বিধায় প্রতিবাদ করব না, এমনটা যেন না হয়। প্রতিবাদের বিকল্প নেই। প্রতিবাদ অবশ্যই করব, এবং আমাদের আসলে আজকের আড্ডার মধ্যে, কথার মধ্যে আমার কাছে মনে হয়েছে দেশাত্মবোধের অনেক ব্যাপারই আসছে, এবং কি হতে পারে, কি ব্যাপারে কি হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ পান্না ভাই, আমাকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যানেলসের দর্শকের পক্ষ থেকে এবং চ্যানেলসের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, অভিবাদন। জি। হয়তো আবার কোনো একদিন আমরা আবার এই প্রোগ্রামেই বসবো, বসে আবার হয়তো আশাবাদীর কিছু, আমি খুবই আশাবাদী মানুষ। না, আমি এখনো আশাবাদীদের কথা ভাবতে চাই, বলতে চাই। কিন্তু বাস্তবতার জায়গা থেকে বলতে গেলে সরি টু সে মানে মিথ্যার বিসাতি তো ধরতে পারবো না। তো এটুকু বলতে হয় যে চেষ্টার তো বিকল্প নেই। আর আশা যদি না রাখি, তাহলে তো একটা রাতও তো বেঁচে থাকা বেঁচে সম্ভব থাকা নয়। সম্ভব না। আশাবাদ অবশ্যই রাখতে হবে, কিন্তু আমি কোনো লক্ষণ দেখছি না। এবং শুরুতেই যে কথা বলছিলাম, রাজনীতিবিদদের চরিত্র চেঞ্জ করতে হবে।